গল্পের শুরুটা হয় নিককে দিয়ে, যে তার পরিবারের সাথে ক্যারিবিয়ান মহাসাগরে ঘুরতে বের হয়। কিন্তু মাত্র $10 বাঁচানোর চক্করে সে একটি লোকের থেকে এমন একটি স্পিডবোট ভাড়া নেয় যাতে আগে থেকেই অনেক সমস্যা ছিল। তার পরিকল্পনা ছিল যে সপ্তাহের শেষে স্ত্রী ও সন্তানের সাথে ক্যারিবিয়ান সাগরের সৌন্দর্য উপভোগ করবে এবং তারপর ফিরে যাবে। কিন্তু তখন তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই একটা সিদ্ধান্তই কিছুক্ষণের মধ্যে তার পুরো পরিবারকে সমুদ্রের মাঝে জীবন মৃত্যুর সাথে লড়াই করতে বাধ্য করবে। মুভিস বুক স্টোরির আরও একটি ধামাকাদার ভিডিওতে আপনাকে স্বাগত। গল্পের শুরুটা নিক, তার স্ত্রী লিসা এবং তাদের ছোট্ট ছেলে অ্যান্ডিকে দিয়ে হয়, যারা ছুটি কাটানোর জন্য ক্যারিবিয়ান মহাসাগরে এসে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর তিনজন মিলে সেই ত্রুটিপূর্ণ স্পিডবোটটি নিয়ে খোলা সমুদ্রে ঘুরে বেড়াতে বের হয়। চারিদিকে শুধু নীল জল, ঠান্ডা হাওয়া আর সুন্দর দৃশ্য। তিনজনই এই মুহূর্তটি খুব উপভোগ করতে থাকে। প্রায় 8 ঘন্টা সমুদ্রে ঘোরার পর লিসা কিছুটা চিন্তিত হতে শুরু করে। সে নিককে বলে যে আমরা এখন তীর থেকে অনেক দূরে চলে এসেছি, তাই এখন ফিরে যাওয়াই ভালো হবে। কিন্তু তাদের ছেলে অ্যান্ডি এত তাড়াতাড়ি ফিরে যেতে চায় না। অন্যদিকে নিকও কিছুটা রোমাঞ্চপ্রিয় মানুষ ছিল, তাই সে লিসার কথা শুনল না এবং স্পিডবোটটি এগিয়ে নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর তারা সমুদ্রের মাঝে অবস্থিত একটি নির্জন দ্বীপের কাছে এসে পৌঁছায়। সেখানকার পরিবেশ ছিল অপূর্ব সুন্দর। চারিপাশে সবুজ শান্ত পরিবেশ এবং পরিষ্কার জল দেখে পুরো পরিবার খুব খুশি হয়ে যায়। তারা আরামে সেখানে সময় কাটায় এবং ছুটির আনন্দ নেয়। কিন্তু যখন ফিরে আসার সময় হয় তখন হঠাৎ করে তাদের স্পিডবোটটি চালু হয় না। নিক বারবার ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু বোটটি কোনো অবস্থাতেই চালু হয় না। অবশেষে সে ইঞ্জিনটি খুলে দেখতে শুরু করে। পরীক্ষা করে সে জানতে পারে যে বোটটিতে খুবই নিম্নমানের ইঞ্জিন লাগানো আছে। সময় গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় এবং দেখতে দেখতে অন্ধকার নেমে আসে। লিজা নিজেকে এবং নিককে সান্ত্বনা দিয়ে বলে যে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যখন বোটের মালিক দেখবে যে আমরা নির্দিষ্ট সময়ে বোট ফেরত দেইনি, তখন সে আমাদের খুঁজতে অবশ্যই আসবে। কিন্তু নিক তার কথা শুনে হতাশায় মাথা নাড়ে। তারপর সে সত্যিটা বলে যে মাত্র $10 বাঁচানোর লোভে সে বোটটি কোনো বেআইনি লোকের কাছ থেকে ভাড়া নিয়েছে, যে কোনো পরিচয়পত্র বা আইডি জমা নেয়নি এবং লোকটির ব্যবসাও অবৈধ ছিল। ফলে তারা ফিরে না গেলেও লোকটির পুলিশের কাছে যাওয়া বা তাদের খুঁজতে আসার কোনো সম্ভাবনাই নেই। একথা শুনে লিজা একদম চুপ হয়ে যায়। এখন সে বুঝতে পারছে কেন এত তাড়াতাড়ি বোটটা বন্ধ হয়ে গেল। শুধু সামান্য কিছু টাকা বাঁচানোর চেষ্টায় পুরো পরিবারের জীবন বিপদে ফেলে দিয়েছিল। নিক কিছুক্ষণ ভাবার পর বলে যে সে সাঁতরে তীরে পৌঁছানোর চেষ্টা করবে এবং সেখান থেকে সাহায্য নিয়ে আসবে। কিন্তু লিসা সাথে সাথেই তাকে আটকে দেয়। সে বলে যে এখানে স্পিডবোট নিয়ে আসতেই প্রায় 1 ঘন্টা লেগেছিল, তাই এত দীর্ঘ দূরত্ব সাঁতরে পার হওয়া একদমই সম্ভব নয়। অবশেষে দুজনেই বুঝতে পারে যে এখন তাদের কাছে অন্য কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে পুরো পরিবার ওই নির্জন দ্বীপে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে তিনজনের আশা তখনও বজায় ছিল। তারা বারবার সমুদ্রের দিকে দেখতে থাকে যে হয়তো কোনো নৌকা বা জাহাজ এখান দিয়ে পার হবে। কিছু সময় পর সত্যিই দূর সমুদ্রে একটি নৌকা দেখা যায়। তা দেখে নিক, লিজা আর অ্যান্ডি সমস্ত শক্তি দিয়ে হাত নেড়ে এবং জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। কিন্তু সেই নৌকাটি তাদের থেকে এতটাই দূরে ছিল যে তাদের গলার আওয়াজ সেখানে পৌঁছাতেই পারে না। কিছুক্ষণের মধ্যেই নৌকাটি তাদের চোখের আড়াল হয়ে যায় এবং তাদের আশা আরও একবার ভেঙে যায়। ধীরে ধীরে তৃতীয় দিনও চলে আসে। টানা রোদ আর জলের অভাবের কারণে অ্যান্ডির শরীরে ডিহাইড্রেশনের লক্ষণ দেখা দিতে শুরু করে। পেশায় নিক একজন ডাক্তার ছিল, তাই সে ভালোভাবেই বুঝতে পারছিল যে তার ছেলের অবস্থা কতটা আশঙ্কাজনক হয়ে উঠেছে।
সে জানতো যে যদি দ্রুত তারা পানীয় জল এবং সাহায্য না পায় তবে অ্যান্ডি বড়জোর আর 2 দিনই বেঁচে থাকতে পারবে। এখন শুধু বসে থেকে কারো আসার অপেক্ষা করা মানেই নিজের মৃত্যুর অপেক্ষা করা। অনেক ভেবেচিন্তে নিক একটি সিদ্ধান্ত নেয় যে খারাপ হয়ে যাওয়া স্পিডবোটটিকে আবার সমুদ্রে ঠেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার ধারণা ছিল যে তারা যদি সেই বোটে বসে সমুদ্রের ঢেউয়ের সাহায্যে ভেসে যেতে থাকে তবে হয়তো কোনো জাহাজ বা জেলের নজর তার ওপরে পড়ে যাবে এবং তাদের বাঁচানো সম্ভব হবে। বোটটিকে জলে নামানোর আগে নিক বড় বড় গাছের পাতা ছিঁড়ে বোটের ওপরে বিছিয়ে দেয় যাতে কড়া রোদ থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। এরপর 3 জনেই বোটে বসে পড়ে এবং বোটটি ঢেউয়ের সাথে ভাসতে শুরু করে। কিন্তু ভাগ্য তখনও তাদের সঙ্গ দিচ্ছিল না। পুরো একদিন এবং পুরো এক রাত তারা সমুদ্রে ভেসে চলল। চারিদিকে শুধুই জল আর জল। তারা কোনো জাহাজ, কোনো নৌকা বা কোনো মানুষকেই দেখতে পেল না। তাদের সমস্ত আশা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। সকাল হলে নিকের ঘুম ভেঙে যায়। জেগেই সবচেয়ে আগে সে তার স্ত্রী এবং ছেলের দিকে তাকায়। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে যখন জানতে পারে যে দুজনেই এখনো বেঁচে আছে। তখনই তার নজর চারিদিকে যায় এবং সে অনুভব করে যে ঢেউ তাদের বোটটিকে ভাসিয়ে অন্য কোনো নির্জন দ্বীপের কাছে নিয়ে এসেছে। নিক এখনো এই নতুন বিপদটিকে বুঝে ওঠার চেষ্টা করছিল। তখনই দূর থেকে সে কোনো ইঞ্জিনের শব্দ শুনতে পায়। প্রথমে তো তার মনে হয় যে হয়তো এটা কোনো দৃষ্টিভ্রম, কিন্তু যখন সে মনোযোগ দিয়ে তাকায় তখন সত্যিই একটি মাছ ধরার নৌকা তাদের দিকে এগিয়ে আসতে দেখা যায়। এইবার সব থেকে স্বস্তির বিষয় এই যে নৌকায় থাকা মানুষগুলোর নজরও তাদের উপর পড়ে। তারা তাদের সাহায্যের আর্তনাদ শুনতে পায়। কিছুক্ষণের মধ্যেই একজন জেলে নিজের নৌকা নিয়ে তাদের একদম কাছে চলে আসে। সে সবার আগে নিককে 1 বোতল জল দেয়। সেই জেলের নাম ছিল ওবামা। নিক, লিসা এবং অ্যান্ডি অল্প অল্প জল পান করে এবং তাদের অবস্থার কিছুটা উন্নতি হয়। এরপর ওবামা বলে যে 3 জনকেই শহর পর্যন্ত পৌঁছে দেবে। এইটুকু বলে সে অ্যান্ডিকে নিজের কোলে তুলে নেয় এবং তাকে নিয়ে নিজের মাছ ধরার নৌকার দিকে হাঁটতে শুরু করে। কিন্তু অর্ধেক রাস্তা পৌঁছাতেই সে হঠাৎ থেমে যায়। কিছু সেকেন্ড সে সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকে। এতক্ষণ পর্যন্ত সে এই মানুষগুলোর সাহায্য শুধু মানবতার খাতিরে করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার মাথায় আরেকটা চিন্তা আসে। তার মনে হয় যে এটাই তার জীবন বদলে দেওয়ার সবচেয়ে বড় সুযোগ হতে পারে। সে অ্যান্ডিকে তার সঙ্গীর হাতে তুলে দেয় এবং তারপর পেছনে ঘুরে নিকের সামনে এসে দাঁড়ায়। এরপর সে শীতল স্বরে বলে, আমি তোমার পুরো পরিবারের জীবন বাঁচাতে পারি, কিন্তু তার বদলে আমার কিছু চাই। নিক দেরি না করেই উত্তর দেয়, অবশ্যই, তুমি যা চাইবে আমি তোমাকে তাই পুরস্কৃত করব। শুরুতে নিক নিজেই বলে যে সে তাকে কিছুটা অর্থ দেবে, কিন্তু ওবামার মুখে কোনো আনন্দের ছাপ দেখা যায় না। তখন নিক টাকার পরিমাণ বাড়িয়ে $400 করে দেয় এবং বলে যে এটি তাদের পরিবারের পুরো সঞ্চিত মূলধন। কিন্তু ওবামা তবুও সন্তুষ্ট হয় না। সে পরিষ্কার ভাষায় বলে যে তার $10 লাখ চাই। নিক একথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, আমি তো কেবল একটি ছোট্ট এলাকার ডাক্তার, আমার কাছে 10 লাখ কোথা থেকে আসবে? কিন্তু ওবামা তার একটি কথাও শুনতে রাজি হয় না। ওবামা রাগের মাথায় নিককে বলে, তোমরা লোকজনরা এখানে ছুটি কাটাতে আসতে এত টাকাই খরচ করতে পারো, আর আমি সারা বছর দিনরাত পরিশ্রম করার পরও $3000 পর্যন্ত আয় করতে পারি না। তার কথা শুনে নিকের কাছে আর কোনো উত্তর থাকে না। তখনই ওবামা পরিষ্কার ভাষায় হুমকি দেয়, যদি আমি পুরো $10 লাখ না পাই তবে আমি তোমাকে, তোমার স্ত্রী এবং তোমার ছেলেকে এখানেই মরার জন্য ছেড়ে দেব। নিক ঘাবড়ে যায় এবং তার সাথে তর্ক করার চেষ্টা করে। সে বারবার বোঝায় যে তার কাছে এত টাকা নেই, কিন্তু ওবামার ওপর তার কোনো কথারই কোনো প্রভাব পড়ে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিক বলে যে সে তার বন্ধুদের এবং আত্মীয়দের কাছ থেকে টাকা জোগাড় করার চেষ্টা করবে। এটা শুনে ওবামা মাথা নাড়ায়।
কিন্তু পরমুহূর্তেই সে মাটিতে পড়ে থাকা একটা নৌকার ডাঁড় তুলে নেয়। যখন নিকের চোখ খোলে তখন সে নিজেকে একটি মাছ ধরার নৌকায় বাঁধা অবস্থায় পায়। তার হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। সে সঙ্গে সঙ্গে তার স্ত্রী ও ছেলেকে খুঁজতে শুরু করে, কিন্তু তাদের দুজনকে কোথাও দেখা যায় না। ঘাবড়ে গিয়ে সে ওবামাকে জিজ্ঞেস করে যে লিসা ও অ্যান্ডি কোথায়। ওবামা শান্ত গলায় বলে যে তার স্ত্রী ও ছেলে এখনো সেই জনমানবহীন দ্বীপে রয়েছে। আপাতত সে শুধুই নিককে তাদের সাথে শহরে নিয়ে যাচ্ছে যাতে সে ব্যাংক থেকে টাকা তুলতে পারে। এটা শুনতেই নিক রাগে ফেটে পড়ে। সে বুঝতে পারে যে যাকে সে তার রক্ষাকর্তা মনে করছিল সে আসলেই একজন বিপজ্জনক অপরাধী যে তার পুরো পরিবারকে বন্দি বানিয়ে ফেলেছে। কিছু সময় পর নৌকা তীরে এসে পৌঁছে যায়। ওবামা সব সময় নিকের ওপর নজর রাখে এবং তাকে ফোন করতে বলে। নিক তার বড় ভাই, বন্ধু এবং বাকি আত্মীয়দের একে একে ফোন করে, কিন্তু কেউ ফোন তোলে না। কেউ সাহায্য করার মতো অবস্থাতেই নেই, আবার কেউ এত বড় অঙ্কের টাকা দিতে স্পষ্ট মানা করে দেয়। অনেক চেষ্টার পর নিক মাত্র $1500 ধার জোগাড় করতে পারে। এছাড়াও তার নিজের $400 ছিল, অর্থাৎ দুটো মিলিয়ে মোট $1900 জোগাড় করতে পারে। এরপর দুজনেই ব্যাংকে পৌঁছায়। নিক তার অ্যাকাউন্টের টাকার প্রমাণ ওবামাকে দেখায় এবং নিচু গলায় বলে, আমার কাছে শুধু এই $1900 আছে। এখন এই টাকাটা নিয়ে আমার পরিবারকে ছেড়ে দাও, না হয় যা হবার হবে। ওবামা কিছুক্ষণ ভাবে। সে ব্যাংকের ভেতরে কোনো হাঙ্গামা করতে চায়নি। তার উপর $1900 কোনো ছোট অঙ্ক ছিল না। অবশেষে সে সম্মতি জানায়। নিক সঙ্গে সঙ্গে পুরো টাকা ওবামার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। টাকা পাওয়ার পর দুজনেই আবার নৌকার দিকে ফিরে যায়। ঠিক হয়েছিল যে এখন তারা সেই নির্জন দ্বীপে যাবে এবং লিসা ও অ্যান্ডিকে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু তখনই ওবামা একটা অদ্ভুত কথা বলে। সে নিককে বলে যে সে যেন দ্বিতীয় নৌকোটি একা চালায়। নিকের এতে বিশেষ কিছু ভুল মনে হয় না। সে দ্বিতীয় নৌকার কেবিনে গিয়ে বসে, কিন্তু সে ভিতরে পৌঁছানো মাত্রই ওবামা বাইরে থেকে কেবিনের দরজা বন্ধ করে তা লক করে দেয়। নিক সঙ্গে সঙ্গে দরজা চাপড়াতে চাপড়াতে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? ওবামা বাইরে থেকে উত্তর দেয়, ভয় পেও না, এটা শুধু সবার নিরাপত্তার জন্য। আমরা দ্বীপে পৌঁছানো মাত্রই আমি তোমাকে বের করে দেব। নিকের তার কথা একদম পছন্দ হয় না, কিন্তু তার চুপ থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। অবশেষে দুটো নৌকাই আবার সমুদ্রের দিকে রওনা দেয়। ধীরে ধীরে তারা খোলা সমুদ্রে পৌঁছে যায়। তখনই হঠাৎ ওবামা তার নৌকা থেকে হাত নেড়ে নিককে তার নৌকা থামানোর ইশারা করে। নিক বুঝতে পারে না যে সে কি চায়, তাও সে ইঞ্জিন বন্ধ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ওবামা তার নৌকাটিকে নিকের নৌকার একদম কাছে নিয়ে আসে, কিন্তু তার পর মুহূর্তেই সে হাতে একটা বড় মাছ মারার বল্লভ নিয়ে নিকের নৌকায় লাফিয়ে পড়ে। নিক এটা দেখে পুরোপুরি ঘাবড়ে যায়। নিক তড়িঘড়ি ঘাবড়ে গিয়ে তাকে বলে, থামো, এমনটা করো না। আমি প্রতিজ্ঞা করেছি আমি তোমার বিরুদ্ধে কখনোই পুলিশের কাছে অভিযোগ করব না। আমি কাউকে তোমার বিষয়ে কিছু বলবো না। কিন্তু ওবামা তার একটি কথাও শুনতে প্রস্তুত হয় না। এমনকি তার নিজের সঙ্গীও এইসব দেখে চিন্তিত হয়ে পড়ে। তার মনে হয় যে এখন টাকা তো পাওয়া হয়ে গেছে, তাই নিককে মারা একেবারেই ভুল হবে। সে এগিয়ে গিয়ে ওবামাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওবামা তাকে রাগে বকা দিয়ে পেছনে সরিয়ে দেয়। সে ঠান্ডা গলায় বলে, একমাত্র মৃত মানুষই কোনো গোপন কথা ফাঁস করে না। এইটুকু বলেই সে নিজের হাতে ধরা বর্শা দিয়ে নিকের নৌকার নিচের অংশে সজোরে আঘাত করে। নৌকায় বড় একটা ফুটো হয়ে যায় এবং সমুদ্রের জল দ্রুত ভেতরে ঢুকতে শুরু করে। নিজের কাজ শেষ করে ওবামা আবার তার নৌকায় লাফিয়ে চলে যায়। এদিকে নিক ক্রমাগত দরজায় ধাক্কা দিতে থাকে। সে চিৎকার করে দয়া ভিক্ষা চায় এবং বাইরে বেরোনোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে বন্ধ দরজা কোনোভাবেই খোলে না।
কিছুক্ষণের মধ্যেই জল কেবিনের ভেতরে ভরতে শুরু করে। জল ক্রমাগত ওপরে উঠতে থাকে এবং দেখতে দেখতে পুরো নৌকা সমুদ্রে ডুবতে শুরু করে। ওবামা নিজের নৌকায় দাঁড়িয়ে কোনো আবেগ ছাড়াই এসব দেখতে থাকে। সে ততক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে যতক্ষণ না নিকের নৌকা পুরোপুরি সমুদ্রের গভীরে মিলিয়ে যায়। তারপরই সে তার সঙ্গীকে পূর্ণ গতিতে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সমুদ্রের নিচে নিক তখনও বেঁচে ছিল। মৃত্যুকে একদম সামনে দেখে তার মধ্যে বেঁচে থাকার এক তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে। সে দ্রুত এদিকে ওদিকে তাকায় এবং তখনই তার নজরে নৌকার ভেতরে থাকা একটি ভারী লোহার রডের ওপর পড়ে। সে সমস্ত শক্তি দিয়ে সেটিকে নাড়ায়। অনেক চেষ্টার পর অবশেষে সেই রডটি নিজের জায়গা থেকে খুলে আসে। নিক সেই লোহার রডটি দিয়েই কেবিনের দরজায় থাকা কাচের জানালায় পূর্ণ শক্তিতে আঘাত করতে শুরু করে। বেশ কয়েকটি আঘাতের পর অবশেষে কাচ ভেঙে যায়। কাচ ভাঙার সাথেই নিক এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই ছোট্ট ভাঙা অংশ দিয়েই নিজেকে বাইরে বের করে আনে। এখন তার ফুসফুসে শ্বাস প্রায় শেষ হয়েই এসেছিল। সে সমস্ত শক্তি দিয়ে ওপরের দিকে সাঁতার কাটতে শুরু করে। কয়েক সেকেন্ড পর সে অবশেষে সমুদ্রের উপরিপৃষ্ঠে পৌঁছে যায় এবং ঘন ঘন শ্বাস নিতে থাকে। কিন্তু এখন তার শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। সে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে তীরের দিকে সাঁতার কাটারও সাহস ছিল না। তাই সে নিজেকে কেবল জলের ওপর ভেসে থাকতে দেয়। ভাগ্যক্রমে কয়েক মিনিট পর সেখান দিয়ে কিছু পর্যটক তাদের নৌকায় করে যাচ্ছিল। তাদের নজর নিকের ওপর পড়ে এবং তারা সঙ্গে সঙ্গে তাকে জল থেকে তুলে তার জীবন বাঁচায়। রাত হলে দেখা যায় নিক পুলিশদের সাথে বসে আছে। পুলিশ তাকে জানায় যে এই সামুদ্রিক এলাকায় 100টিরও বেশি ছোট বড় দ্বীপ রয়েছে। সেগুলির সবকটি তল্লাশি চালাতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। পুলিশ এও বলেছে যে নিক যে দ্বীপটির কথা বলছে সে সম্পর্কে তথ্য খুবই কম, তাই তার পরিবার আসলে কোন দ্বীপে আটকে আছে তা খুঁজে বের করা প্রায় অসম্ভব। এরই মধ্যে পুলিশ প্রধান নিককে একদিকে আলাদা করে নিয়ে যায় এবং তাকে এমন কিছু প্রশ্ন করতে শুরু করে যা বেশ অপমানজনক। তখনই নিক বুঝতে পারে যে পুলিশ প্রধানের তার কথায় কোনো বিশ্বাস নেই। সে মনে মনে এই সন্দেহ করছে যে নিক হয়তো নিজের স্ত্রী ও ছেলেকে হত্যা করে কোনো মন গড়া মিথ্যে গল্প সাজিয়েছে। এই উপলব্ধি হওয়া মাত্রই নিকের ভেতরে রাগ উপচে পড়ে, কিন্তু সে কোনোভাবে নিজেকে শান্ত রাখে এবং কোনো গন্ডগোল করে না। পুলিশ প্রধানের কথায় নিক আবার নিজের হোটেলে ফিরে আসে, কিন্তু এমন অবস্থায় তার ঘুম আসে কিভাবে? তার স্ত্রী ও ছেলে না জানি কি অবস্থায় সেই নির্জন দ্বীপে পড়ে আছে। সে বারবার এটাই ভাবতে থাকে যে পুলিশ যদি কিছু না করে তবে তাকে নিজেই কিছু করতে হবে। বেশ কিছুক্ষণ ভাবার পর সে এই সিদ্ধান্তে পৌঁছায় যে সবচেয়ে আগে ওই দুইজন জেলেকে খুঁজে বের করতে হবে। তারা যদি ধরা পড়ে তবে তাদের কাছ থেকে সেই দ্বীপের ঠিকানা অবশ্যই বের করা সম্ভব হবে। নিক আবার পুলিশ প্রধানের কাছে যায় এবং তাকে বলে যে ওই দুজন জেলেকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়, কিন্তু পুলিশ প্রধান তার কথা সোজাসুজি নাকচ করে দেয়। সে বলে যে কোনো শক্ত প্রমাণ ছাড়া কেবল সন্দেহের ভিত্তিতে এত বড় পুলিশ বাহিনীকে কাজে লাগানো যাবে না। আর যদি জেলেদের পাওয়াও যায় তাহলেও তারা যে নিকের স্ত্রী ও ছেলের সন্ধান দেবে তার কোনো নিশ্চয়তাই নেই। এবার নিক বুঝে গেছে যে পুলিশের ওপর ভরসা করে বসে থাকলে কিছুই হবে না, তাই সে নিজেই ওই জেলেদের সন্ধানে বেরিয়ে পড়ে। প্রথমে তার মাথায় মাছ বাজারের চিন্তা আসে। তার মনে হয় সেখানকার লোকেরা হয়তো সেই জেলেদের চেনে, কিন্তু সে যখন সেখানে পৌঁছায় ততক্ষণে বেশ রাত হয়ে গেছে এবং পুরো বাজার বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা একজন কর্মী তাকে বলে যে বন্দরে একটা কালো রঙের ভ্যান চালানো ড্রাইভার আছে যে এই এলাকার বেশিরভাগ জেলেকেই চেনে। নিক সঙ্গে সঙ্গে ট্যাক্সি নিয়ে বন্দরে পৌঁছায় এবং সেই ড্রাইভারকে খুঁজে বের করে, কিন্তু সেই লোকটিও ওবামাকে চিনতে পারে না। তবে সে নিককে আরও একটি সূত্র দেয়
সে বলে যে শহরে একটি বার আছে যেখানে রাতের বেলায় অনেক জেলে মদ্যপান করতে আসে, হয়তো সেখানে গেলে কিছু তথ্য পাওয়া যেতে পারে। নিক দেরি না করে আবার ট্যাক্সি করে সেই বারে পৌঁছে যায়। সেখানে দরজায় দাঁড়িয়ে থাকা লোকদের কাছে সে ওবামা সম্পর্কে জিজ্ঞেস করে। তাদের মধ্যে একজন লোক ভেতরে বসে থাকা নীল শার্ট পরা ব্যক্তির দিকে নির্দেশ করে বলে, ওই সেই লোক। কিন্তু নিক তার সাথে ঠিকমতো কথা বলার আগেই ঝামেলা বেঁধে যায় এবং সে সেখান থেকে বিশেষ কোনো তথ্য পায় না। বাধ্য হয়ে সে পুলিশ প্রধানকে ফোন করে এবং জানতে চায় যে তদন্তের কোনো নতুন তথ্য পাওয়া গেছে কিনা। কিন্তু পুলিশ প্রধান তার প্রশ্নের উত্তর দেওয়ার বদলে জানতে চায় যে সে এতক্ষণ ধরে হোটেলের বাইরে কি করছে। সে সঙ্গে সঙ্গে তাকে হোটেলে ফিরে আসার নির্দেশ দেয়। আসলে পুলিশ প্রধান তখনও নিককে সন্দেহ করছিল। তার ভয় ছিল যে নিক যেন শহর ছেড়ে পালিয়ে না যায়। নিকের কাছে অহেতুক তর্ক করার বিন্দুমাত্র সময় ছিল না। সে কিছু না বলেই ফোন কেটে দেয়। তারপর আবার ট্যাক্সিতে গিয়ে বসে। তার মাথা পুরোপুরি গুলিয়ে গিয়েছিল। ট্যাক্সি ড্রাইভার তাকে জিজ্ঞেস করে এবার কোথায় যেতে হবে। নিকের কাছে কোনো উত্তর থাকে না। সে তাকে কেবল $100 দেয় এবং বলে যে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে। এমন সময় হঠাৎ ড্রাইভারের হাতে থাকা একটি পুরনো সেলাইয়ের দাগের দিকে তার চোখ যায়। সেই দাগটি দেখা মাত্রই তার হঠাৎ মনে পড়ে যায় যে ওবামার হাতেও ঠিক এমনই একটা সেলাইয়ের দাগ ছিল। তখনই তার মাথায় একটা নতুন বুদ্ধি আসে। সে সোজা শহরের একটি জরুরি সার্জারি হাসপাতালে পৌঁছে যায়। তার নিজের পায়ে আঘাত লেগেছিল, তাই সে চিকিৎসার অজুহাতে ভিতরে ঢুকে পড়ে। ডাক্তার যখন তার পায়ে সেলাই করছিল তখনই নিক আস্তে আস্তে তার কাছে ওবামা সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। প্রথমে ডাক্তার সোজা মানা করে দেয়। তিনি বলেন যে তিনি কোনো রোগীর ব্যক্তিগত তথ্য দিতে পারবেন না। তখনই নিক তাকে তার পুরো গল্পটা বলে। সে বলে যে তার স্ত্রী এবং ছেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং সে যদি তাড়াতাড়ি তথ্য না পায় তবে হয়তো তারা দুজনেই বাঁচতে পারবে না। নিকের কথা শুনে ডাক্তারের মন গলে যায়। তিনি কিছু না বলেই ঘরের পর্দা টেনে দেয় এবং কিছুক্ষণের জন্য বাইরে চলে যায়। ডাক্তার বাইরে যেতেই নিক সাথে সাথে পাশে রাখা কম্পিউটারের সামনে বসে পড়ে এবং হাসপাতালের রেকর্ড খুঁজতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই সে এক রোগীর ফাইল খুঁজে পায় যেখানে হাতে সেলাই পরার রেকর্ড নথিভুক্ত ছিল। সেই রোগীর নাম মৃগেল লেখা ছিল। নিক তখনই বুঝতে পারে যে এটাই ওবামার আসল নাম। সে তাড়াতাড়ি তার ফাইলে লেখা বাড়ির ঠিকানা নিজের মোবাইলে ছবি তুলে সেভ করে নেয়। সেখান থেকে বের হবার সময় সে গোপনে একটি সার্জিক্যাল ছুরিও নিজের সাথে রেখে নেয় এবং তারপর ট্যাক্সি নিয়ে সোজা মৃগেলের বাড়ির দিকে রওনা দেয়। নিক কিছুক্ষণের মধ্যেই মৃগেলের বাড়িতে পৌঁছে যায়। সে দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে এক মহিলার গলা পাওয়া যায়, কিন্তু কেউ দরজা খোলে না। নিক আবারও ডাকে, তাও কোনো উত্তর পাওয়া যায় না। তার মনে হয় যে হয়তো ইচ্ছাকৃতভাবেই দরজা খোলা হচ্ছে না। অবশেষে সে জোর করে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই এক মহিলা তাকে বলে যে সে জানে না মৃগেল কোথায়। সে বারবার হাত জোড়ো করে নিকের কাছে অনুনয় করে যাতে সে তার এবং তার সন্তানদের কোনো ক্ষতি না করে। নিক বুঝে যায় যে তাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, তাই সে নিজেই পুরো ঘরে খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়। তল্লাশি চালাতে চালাতে তার চোখ দেয়ালে টানানো একটি ছবির ওপর পড়ে। ছবিতে সেই জেলেকে দেখা যায় যে তার পরিবারকে বন্দি করেছিল। ছবিটিতে তার মাছ ধরার নৌকাটিও পরিষ্কার দেখা যাচ্ছিল, তাতে নৌকার রেজিস্ট্রেশন নাম্বারও লেখা ছিল। নিক তখনই তার মোবাইল বের করে সেই ছবিটির একটি ছবি তুলে নেয়। ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজা খুলে মৃগেল ভেতরে চলে আসে। দুজনে কিছু সেকেন্ড একে অপরের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। তারপর কিছু না বলে নিক সোজা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে ভীষণ ধস্তাধস্তি শুরু হয়। মৃগেলের শরীর রোগা পাতলা ছিল, তাই সে নিকের বেশিক্ষণ মোকাবিলা করতে পারে না। কিছুক্ষণের মধ্যেই নিক তাকে নিচে ফেলে দিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং রাগের মাথায় তাকে বেধড়ক মারধর করতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ মৃগেলের স্ত্রী হাতে একটি ফিশ গান নিয়ে সেখানে চলে আসে
এবং নিকের দিকে তাক করে। সে নিককে অবিলম্বে হাত ওপরে তুলতে বলে। এক মুহূর্তের মধ্যে পুরো খেলাটা উল্টে যায়। নিক বাধ্য হয়ে হাত ওপরে তোলে, কিন্তু ঠিক তখনই কাছ থেকে একটি ছোট্ট মেয়ে বাইরে বেরিয়ে আসে। সুযোগ পেয়ে নিক তাকে ধরে ফেলে এবং তাকে নিজের সামনে ঢাল বানিয়ে দাঁড় করায়। এবার বাধ্য হয়ে মৃগেল ও তার স্ত্রী তাদের অস্ত্র নিচে নামিয়ে দেয়। পরের মুহূর্তেই মৃগেল পুরো শক্তি দিয়ে নিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনে আবারও মাটিতে পড়ে যায়। মৃগেল দু হাত দিয়ে নিকের গলা টিপে ধরতে শুরু করে। নিক একজন ডাক্তার ছিল, যার পুরো জীবন মানুষের প্রাণ বাঁচাতে কেটেছিল, কিন্তু পরিস্থিতি তাকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছিল যেখানে নিজের প্রাণ বাঁচাতে তাকে অন্য কারোর প্রাণ নিতে হতো। এই মানসিক চাপ সে আর সহ্য করতে পারে না এবং অবশেষে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে মারাত্মকভাবে অসুস্থ একটি বাচ্চা বাইরে আসে এবং এই পুরো দৃশ্যটি নিজের চোখে দেখে। তখনই প্রথমবারের মতো পরিষ্কার হয় যে মৃগেল কেন এত বড় অঙ্কের টাকা পাওয়ার জন্য সমস্ত সীমা পার করে ফেলেছিল। সে তার অসুস্থ বাচ্চাটির চিকিৎসা করানোর জন্যই টাকার ব্যবস্থা করতে চেয়েছিল। কিছু সময় পর হাসপাতালের বিছানায় নিকের চোখ খোলে। জ্ঞান ফিরতেই সে দেখে যে তার হাতে হাতকড়া পরানো রয়েছে। তখনই পুলিশ প্রধান ঘরের ভেতরে আসে এবং নিকের ওপর খুনের অভিযোগ আনে। নিক বারবার বোঝানোর চেষ্টা করে যে সে যা কিছু করেছে তা কেবলমাত্র নিজের প্রাণ বাঁচানোর জন্যই করেছিল, কিন্তু পুলিশ প্রধান তার একটি কথাও শুনতে রাজি হয় না। শুধু তাই নয়, এখন পুলিশ প্রধান পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল যে নিকের স্ত্রী ও ছেলের দ্বীপে আটকে থাকার গল্পটি সম্পূর্ণ মিথ্যে। এই কারণেই সে তাদের খুঁজে চলতে থাকা পুরো উদ্ধার অভিযানও বন্ধ করার নির্দেশ দেয়। একথা শুনেই নিকের পায়ের তলায় মাটি সরে যায়। সে বুঝতে পারে যে সে যদি এখনো পুলিশের ভরসায় বসে থাকে তবে তার স্ত্রী ও ছেলে কখনোই বাঁচতে পারবে না। তাই সে একটি খুব বড় ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। হঠাৎ সুযোগ দেখে সে পাশে দাঁড়িয়ে থাকা এক পুলিশ কর্মীর ওপর হামলা করে, তার হাত থেকে পিস্তল ছিনিয়ে নেয় এবং সেই পিস্তল দিয়েই বাকি পুলিশদের ভয় দেখিয়ে নিজের হাতকড়া খুলিয়ে নেয়। এরপর নিক হাসপাতাল থেকে পালিয়ে যায়। এখন সে শুধু নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করা কোনো মানুষ ছিল না, বরং পুলিশের চোখে এক পলাতক অপরাধী হয়ে উঠেছিল। পরের দিন নিকের একটাই উদ্দেশ্য ছিল, যে কোনো উপায় মৃগেলের সেই সঙ্গীকে খুঁজে বের করা যে সেদিন তার সাথে নৌকায় উপস্থিত ছিল। নিকের পূর্ণ বিশ্বাস ছিল যে সেই লোকটি সেই নির্জন দ্বীপের ঠিকানা জানে যেখানে লিসা ও অ্যান্ডি এখনো আটকে আছে। এই আশাতেই সে সোজা পোর্ট অথরিটিতে পৌঁছায়। সেখানে সে মৃগেলের মাছ ধরার নৌকার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য বের করার চেষ্টা করে। তার উদ্দেশ্য ছিল এটা জানা যে নৌকাটি কোন ঘাটিতে বাঁধা থাকত, কিন্তু তথ্য পাওয়ার পর তার আশা আবারও ভেঙে যায়। সে জানতে পারে যে ঘাটে নৌকাটি বাঁধা থাকতো তার পার্কিংয়ের মেয়াদ ঠিক একদিন আগেই শেষ হয়ে গেছে, অর্থাৎ এখন আর নৌকাটি সেখানে নেই এবং কেউ জানে না যে সেটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে। পোর্ট অথরিটি থেকে বের হতেই নিক দেখে যে পুরো শহরে পুলিশ তাকে খুঁজছে। একাধিক জায়গায় পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল এবং তার ছবি দেখিয়ে মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। নিজের পরিচয় লুকাতে নিক দ্রুত সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে উঠে পড়ে। এখন তার অবস্থা এমন হয়েছিল যে একদিকে তার পরিবারের কাছে পৌঁছানোর একমাত্র সূত্রটিও শেষ হয়ে গিয়েছিল এবং অন্যদিকে পুরো পুলিশ তার পেছনে লেগেছিল। মনে হচ্ছিল যেন তার জন্য সব রাস্তাই বন্ধ হয়ে গেছে, কিন্তু তখনই ভাগ্য আরও একবার তার সঙ্গ দেয়। বাসের পেছনের সিটে বসা একটি লোকের ওপর তার নজর পড়ে। সে অন্য কেউ নয়, বরং মৃগেলের সেই সঙ্গী ছিল যে সেদিন নৌকায় উপস্থিত ছিল। ওদিকে লোকটির নজরও নিকের ওপর পড়ে যায়। নিককে দেখেই সে ঘাবড়ে যায় এবং বাস থামতেই তৎক্ষণাৎ নিচে নেমে পালাতে শুরু করে। নিকও দেরি না করে তার পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু তার পায়ে লাগা আঘাত তখনও পুরোপুরি সেরে ওঠেনি। সমস্ত শক্তি প্রয়োগ করা সত্ত্বেও সে লোকটার সাথে পাল্লা দিয়ে উঠতে পারছিল না।
ছুটতে ছুটতে সে বারবার তার কাছে আকুতি জানাতে থাকে, থেমে যাও, আমাকে শুধু আমার পরিবারের কাছে পৌঁছাতে হবে। কিছুটা দূরে দৌড়ানোর পর লোকটা অবশেষে থেমে যায়। হয়তো তার মনে আগে থেকেই অপরাধবোধ ছিল। আসলে যখন মৃগেল নিককে সমুদ্রে ডুবিয়ে মারতে চেয়েছিল তখন এই লোকটাই তাকে আটকানোর চেষ্টা করেছিল। এই দুজনে যখন সামনাসামনি দাঁড়ায় তখন নিক দেখে লোকটা নিজেও মারাত্মক আহত। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে কোনো মতে দাঁড়িয়েছিল। নিক তৎক্ষণাৎ কাছে দাঁড়িয়ে থাকা ড্রাইভারকে বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, কিন্তু ড্রাইভার উত্তর দেয় যে তার কাছে কোনো মোবাইল ফোন নেই। নিক কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। সে বুঝে উঠতে পারে না যে আগে কি করবে। তখনই সে নিজের পকেট থেকে একটি মানচিত্র বের করে আর সেই লোকটার সামনে রেখে দেয়। সে তাকে বলে, তুমি যদি সত্যিই আমাকে সাহায্য করতে চাও তবে শুধু এই মানচিত্রটি দেখিয়ে দাও যে আমার স্ত্রী ও ছেলে কোন দ্বীপে আছে। লোকটা কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর অবশেষে কাঁপানো হাতে মানচিত্রের একটি জায়গার দিকে নির্দেশ করে। নিকের শুধু এটাই দরকার ছিল। এবার অবশেষে সে সেই দ্বীপের সঠিক ঠিকানা পেয়ে গিয়েছিল। নিক তৎক্ষণাৎ ড্রাইভারের কাছ থেকে তার গাড়িটি চেয়ে নেয় এবং পুরো গতিতে বন্দরের দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই নিক বন্দরে পৌঁছে যায়। সেখানে সে বন্দুকের ভয় দেখিয়ে একটি ধনী ছেলের বিলাসবহুল স্পিডবোট ছিনতাই করে নেয়। তারপর মানচিত্রে পাওয়া কোঅর্ডিনেটর সিস্টেমে ইনপুট করে স্পিডবোটে পুরো জ্বালানি ভরে নেয় এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই নির্জন দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সে বেশি দূরে পৌঁছানোর আগেই পেছন থেকে সামুদ্রিক পুলিশ তার নৌকার পিছু করতে শুরু করে। লাউডস্পিকারে বারবার ঘোষণা করা হয় যে সে যেন অবিলম্বে তার নৌকা থামায়। নিক তাদের কথা মোটেও শোনে না। পরপর 3টি সতর্কবার্তার পর সামুদ্রিক পুলিশ সরাসরি তার নৌকায় গুলি চালাতে শুরু করে। গুলি চলা শুরু হতেই নিক সঙ্গে সঙ্গে নিচু হয়ে ডেকে শুয়ে পড়ে এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এক মুহূর্তের জন্য তারও মনে হয় যে সেও পুলিশের দিকে গুলি চালাবে, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নেয়। সে অপরাধী হতে চায়নি, তাই সে তার পিস্তলটি তুলে সরাসরি সমুদ্রে ফেলে দেয়। ঠিক তখনই তার নজর স্পিড কন্ট্রোলের দিকে পড়ে। সে বুঝতে পারে যে স্পিডবোটটি এখনো তার পূর্ণ গতিতে চলছে না। সে সাথে সাথেই কন্ট্রোল লিভারটিকে পুরোপুরি সামনের দিকে ঠেলে দেয়। পরের মুহূর্তেই স্পিডবোটটি দ্রুত গতিতে এগিয়ে যেতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে সামুদ্রিক পুলিশ অনেকটা পেছনে পড়ে যায়। অবশেষে নিক সেই নির্জন দ্বীপে পৌঁছে যায়। এই মুহূর্তে কোনো নতুন বিপদ আসে না এবং তাকে আটকানোর মতোও কেউ থাকে না। বহুদিনের খোঁজাখুঁজি এবং সংগ্রামের পর সে অবশেষে তার স্ত্রী লিজা এবং তার ছেলে অ্যান্ডির কাছে পৌঁছে যায়। লিজা পুরোপুরি অজ্ঞান হয়ে পড়ে থাকে। নিক তাকে কিছুটা জল খাওয়ায়। কিছুক্ষণ পর লিজা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়, কিন্তু অ্যান্ডির অবস্থা তার চেয়েও অনেকটা আশঙ্কাজনক ছিল। নিক অবিলম্বে একজন ডাক্তারের মতো কাজ করা শুরু করে দেয়। সে অ্যান্ডিকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেয়, তার বুকে চাপ দেয় এবং ক্রমাগত তাকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যায়। অনেকক্ষণ পরিশ্রমের পর অবশেষে অ্যান্ডিও শ্বাস নিতে শুরু করে এবং তার চোখ খুলে যায়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর নিক অ্যান্ডিকে তুলে নিয়ে স্পিডবোটে নিয়ে যায়। তারপর সে আবার লিজাকে তুলতে ফিরে আসে, কিন্তু এতদিন ধরে ক্ষুধা, তৃষ্ণা এবং ক্রমাগত সংগ্রামের কারণে তার শরীরে সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছিল। সে লিজাকে কোলে নিয়ে কয়েক পা হাঁটতে না হাঁটতেই হঠাৎ করে চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং সে সেখানেই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই আকাশে পুলিশের হেলিকপ্টার দেখা যায়। অবশেষে সাহায্য সেখানে পৌঁছে গিয়েছিল। এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। সিনেমাটি একটি বিশাল শিক্ষা দেয় যে মাত্র $10 বাঁচানোর জন্য কখনোই পরিবারের জীবন বিপদে ফেলা উচিত নয়। তাই যেখানেই যান না কেন নিরাপত্তা ও বিশ্বাসের সাথে কখনো আপোষ করা উচিত নয়। কিছু টাকা বাঁচানোর জন্য ভুল সিদ্ধান্ত নেওয়া মাঝে মাঝে বিপদের কারণ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।